সুস্বাগতম। পশ্চিমবঙ্গে বিশিষ্ট নকশালপন্থী নেতা, চিন্তাবিদ ও লেখক আজিজুল হক। তিনি ছিলেন নকশাল আন্দোলনের অন্যতম পুরোধা এবং সিপিআই এমএলএর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান। তিনি সুন্দরবন অঞ্চলে ভূমিহীন কৃষকদের অধিকার আদায়ে নেতৃত্ব দেন এবং কারাগারে 18 বছর গ্রন্থের জন্য সুপরিচিত। এই বিশিষ্ট নকশালপন্থী চিন্তাবিদকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নকশাল আন্দোলনের পুরোধা আজিজুল হক। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আজিজুল হক ছিলেন পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট নকশালপন্থী নেতা, চিন্তাবিদ ও লেখক। তিনি নকশালবাদী আন্দোলনের অন্যতম প্রবীণ নেতা এবং চারু মজুমদারের মৃত্যুর পর তিনি নেতৃত্ব দেন। দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1970-এর দশকে সুন্দরবন অঞ্চলে আন্ডারগ্রাউন্ড সেল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জেল জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত আত্মজীবনীমূলক কারাগারে 18 বছর গ্রন্থটি নকশাল আন্দোলন, রাজনৈতিক বন্দিত্ব, 60-এর দশকে রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্রীয় দমনপীড়নের এক গুরুত্বপূর্ণ দলিল হিসাবে গণ্য করা হয়। আজিজুল হক 1942 সালের 28 আগস্ট বেঙ্গল প্রেসিডেন্সির হাওড়া জেলার উলবেড়িয়া মহকুমার রণমহলে জন্মগ্রহণ করেন। তিনি এলাকার মানুষজনের কাছে মীর সাহেবের জমিদারি নামে পরিচিত এক প্রভাবশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কৈশোরে তিনি জমিদারের উত্তরাধিকার প্রত্যাখ্যান করেন এবং রাজনৈতিক বিশ্বাসের কারণে নিজের বাবার বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়ে দরিদ্র মানুষের মধ্যে জমি বণ্টন করেন। বিদ্যালয়ে নথিপত্র অনুযায়ী তার জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি হিসাবে নথিভুক্ত ছিল। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি কলকাতায় আসেন এবং প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন। এখান থেকেই নন্দগোপাল ভট্টাচার্যের সাথে পরিচয় হয় এবং তার মাধ্যমে বিপ্লবী নেতা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচিত হন। মাত্র 17 বছর বয়সে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন এবং খাদ্য আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেন। 1959 সালে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আজিজুল হক বামপন্থী রাজনীতিতে সক্রিয় হন। তিনি সারা জীবন তার সংসদীয় মার্ক্সবাদী লাইনকে সমালোচনা করে গেছেন এবং নেতৃত্বের প্রশ্নে চারু মজুমদারকেই তিনি মর্যাদা দিয়েছেন। 1967 সালে নকশালবাড়ি অভ্যুত্থানের পর আজিজুল হক চারু মজুমদারের সঙ্গে মতৈক্য স্থাপন করেন এবং সুন্দরবন অঞ্চলে আন্ডারগ্রাউন্ড সেল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1970 সালে রাজ্যজুড়ে কঠোর দমন পীড়নের সময় তিনি গ্রেপ্তার হন। 1999 সালের 25 ডিসেম্বর তিনি দ্বিতীয়বারের জন্য জেলমুক্ত হন। জেল থেকে বেরোনোর পর তিনি সক্রিয় দলীয় রাজনীতি না করে সামাজিক আন্দোলনে সাংস্কৃতিক কাজ এবং নিয়মিতভাবে লেখালেখির জগতে সক্রিয় হয়ে ওঠেন। সরাসরি রাজনীতি থেকে অনেকদিন আগেই সরে এসেছিলেন তিনি। কলকাতায় প্রতিষ্ঠা করেন ভাষা শহীদ স্মারক সমিতি। বিভিন্ন দৈনিকে রাজনৈতিক বিশ্লেষণমূলক লেখা লিখেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে লাল টুকটুকে দিন, হায়না মানুষ, ছুটন্ত সময়, ফুটন্ত মানুষ, হাতির খোঁজে রাজা, মনু মোহাম্মদ, হিটলার, কারাগারে 18 বছর প্রভৃতি। তার প্রস্থান একটি যুগের অবসান। তিনি শুধু একজন প্রাবন্ধিক ও রাজনৈতিক কর্মী নন, তিনি ছিলেন এক ঐতিহাসিক সময়ের জীবন্ত দলিল। নকশাল আন্দোলন থেকে শুরু করে জেল জীবনে অভিজ্ঞতা কত কিছুই তার চিন্তা ও লেখার প্রতিফলিত হয়েছে। প্রতিবাদ, সহ্যশক্তি এবং আদর্শের প্রতি অটল বিশ্বাসই তাকে আলাদা করে তুলেছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কলম চালিয়ে গেছেন, লড়াই চালিয়ে গেছেন। তার মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত অন্তর্ধান নয়, এক সংগ্রামী চেতনার অবসান। তবু তার লেখা আদর্শ, তার স্মৃতি বেঁচে থাকবে আগামী প্রজন্মের জন্য। চিন্তায়, চেতনায় ও আদর্শে আজীবন ছিলেন আপসহীন। তার মৃত্যু যেন এক রাজনৈতিক চেতনার অবসান, যেখানে আদর্শের জন্য
জীবন বাজি রাখাই ছিল তার মূল পরিচয়। তিনি বলতেন, স্রোতের বিরুদ্ধে হাঁটাই বামপন্থা। সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেও বামপন্থী চেতনা বহন করছেন আমৃত্যু পর্যন্ত। বন্ধুগণ, আমার এই ছোট্ট ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।